থ্রিলার স্টুডিওতে আপনাদের স্বাগত। আমাদের সমস্ত শ্রোতা বন্ধুদের জন্য ভিন্ন স্বাদের কিছু গল্প নিয়ে আমরা হাজির হয়েছি। আজকের গল্প A.E.D. স্মিথের লেখা দ্য কোট অবলম্বনে ওভারকোট। শুরু হচ্ছে ওভারকোট। আমি ভালো করেই জানি আমার অফিসের সহকর্মীরা আমাকে অদ্ভুত মনে করে, যদিও সেটা ভাবাটাই স্বাভাবিক। যে মানুষটা গোলমেল পছন্দ করে না, পড়াশোনা নিয়েই থাকে, চোখের সমস্যার জন্য একটা মোটা কাচের চশমা পরে, নির্বোধ মানুষের সঙ্গ বেছে নেয়, তাকে তো মানুষেরা ভুল ভাববেই। তাই সাধারণভাবে বন্ধুদের থেকেও অবজ্ঞা পেতে শুরু করেছি। তবে এই ব্যাপারটা আমি ঠিক মেনে নিতে পারি না, তাই তাদের অবজ্ঞার কারণ খোঁজার চেষ্টা করছি। তবে একটা কথা নিঃসন্দেহে মেনে নিয়েছি যে আমি একটা অত্যন্ত বোকালো, কারণ সবার সাথে ছুটি কাটাতে সমুদ্রের ধারে বেড়াতে না গিয়ে ফ্রান্সের একটা অচেনা জায়গায় সাইকেল নিয়ে ঘুরে বেড়াচ্ছি। কিছুক্ষণ পরেই তুমুল বেগে বৃষ্টি নামলো। আশেপাশে কোনো মাথা গোঁজার জায়গাও খুঁজে পেলাম না। তার উপর আবার সাইকেলটাও গেছে খারাপ হয়ে। তাই এই ঝড় বৃষ্টির মধ্যেই মাল বোঝাই সাইকেল ঠেলতে ঠেলতে এই অচেনা জায়গায় ঘুরছি। খুব খিদেও পেয়েছে। ঝড়ের বেগে নির্দিষ্ট পথ থেকে অনেক মাইল দূরে এসে পড়েছি। ভোজ দেশের একটা নিরিবিলি রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছি প্রায় হতভম্বের মতো। প্রায় 2 ঘন্টা বৃষ্টি মাথায় নিয়ে ঘুরেও কোনো মানুষ বা আস্তানা কিছুই পেলাম না। অনেকক্ষণ হাঁটার পর রাস্তার মোড় ঘুরতেই একটা বাড়ির ছাদের চিমনি চোখে পড়ল। রাস্তা থেকে একটু দূরে গাছপালায় ঘেরা একটা বাড়ি। যদিও বাড়িটার মধ্যে আকর্ষণীয় কিছুই নেই, তবুও এই পরিস্থিতিতে আশ্রয়ের জন্য যথেষ্ট। তাই তাড়াতাড়ি বাড়িটার দিকে এগিয়ে গেলাম। হয়তো কিছু খাবারও পাওয়া যেতে পারে সেখানে। 2 গজ যাওয়ার পর বাড়িটার গেটের সামনে এসে পৌঁছালাম। ছাদহীন দারোয়ানের ঘর। পুরনো জং ধরা লোহার গেট দুটো কবজার ওপর ভর করে ঝুলছে। সামনের পায়ে হাঁটা রাস্তাটা একদম ঝোপে ঝাড়ে ভর্তি। স্পষ্ট বোঝা যাচ্ছে কেউ থাকে না এই বাড়ি। একটু হতাশ হয়ে গেলাম। না, এই ঝড় বৃষ্টির মধ্যেই পরিত্যক্ত বাড়িটাকে অবজ্ঞা করা ঠিক হবে না। ভেতরে গিয়ে আমার ভিজে জামা কাপড়গুলো তো অন্তত নিংড়াতে পারবো, আর ভাঙা সাইকেলটাও সারাতে পারবো। এই ভেবে মনটাকে চাঙ্গা করলাম। তাই সময় নষ্ট না করে সাইকেল নিয়ে বাড়িটার বারান্দার নিচের দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। দেখে তো কোনো পুরনো জমিদার বাড়ি বলেই মনে হয়। বাড়িটার দেওয়ালও লতা পাতায় ঢেকে গেছে একদম। দরজার পাশে পাথরে খোদাই করা বংশমর্যাদার নিদর্শন। বোঝাই যাচ্ছে একসময় কোনো উঁচু দরের লোক থাকত। তবে ঝুলে ভর্তি বন্ধ জানালাগুলো দেখে মনে হচ্ছে বহু বছর এখানে কেউ থাকেনি। এগিয়ে গিয়ে দরজাটা খোলার চেষ্টা করলাম। কি আশ্চর্য, দরজা খোলা! কাঁধ দিয়ে একটু ধাক্কা দিতেই দরজার পাল্লাটা ক্যাচ ক্যাচ শব্দ করে ফাঁক হয়ে গেল। অস্পষ্ট আলোতেই ঘরের ভেতরে ঢুকলাম। সামনে বড় হলঘর। ভেতরে ঢুকতেই একটা ভ্যাপসা গন্ধ নাকে এলো। কয়েক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে চারিদিকে চোখ বোলালাম। কোনো পুরনো বাড়িতে ঢুকলে যেমন গা ছমছম করে, আমারও তেমনই একটু ভয় করছিল। সামনে একটা চওড়া সিঁড়ি দেখতে পেলাম। সিঁড়িটার উপর লম্বা জানালা। জানালার কাঁচগুলো মাকড়সার জাল আর ময়লায় এতটাই ভর্তি হয়ে গেছে যে একটু আলো ঢুকছে না সেখান থেকে। সিঁড়ি দিয়ে ওপরে উঠে সামনে যে ঘরটা দেখা গেল, তার দরজাটা ঠেলে খুলে ফেললাম। বেশ বড় ঘরটা, সাজানো গোছানো। এটাই হয়তো শোয়ার ঘর। বহু বছর অযত্ন আর অব্যবহারের জন্য ঘরটার অবস্থা শোচনীয়। কারুকার্য করা কার্নিশ ভেঙে গেছে।
দেওয়ালের চুনগুলোও প্রায় খসে গেছে। ঘরের আসবাবপত্রগুলোতে সবুজ ছাতা ধরেছে। দরজার গোড়া থেকে ফায়ারপ্লেস পর্যন্ত সুন্দর পার্সিয়ান কার্পেটের প্রায় অর্ধেকটাই কমলা রঙের ছাতা গজিয়ে উঠেছে। ফায়ারপ্লেসটা দেখে একটা বুদ্ধি এলো। জ্বালানি কিছু পেলে আগুন জ্বালিয়ে গরম চা করা যাবে, আর ভিজে জামা কাপড়গুলোও শুকিয়ে নেওয়া যাবে। বাড়ির বাইরে গিয়ে একটু খুঁজতেই শুকনো ডালপালা পাওয়া গেল। কয়েকটা ডালপালা নিয়ে আবার বাড়িতে ঢুকে সিঁড়ি দিয়ে ওপরে উঠলাম। কিন্তু কেন জানি না ঘরটার চৌকাঠে এসে আমি থমকে দাঁড়িয়ে পড়লাম। একটা অদ্ভুত অনুভূতি। পা দুটো যেন তাদের ইচ্ছায় আমাকে সেই ঘরে ঢুকতে বাধা দিচ্ছে। ডালপালাগুলো নামিয়ে রেখে কিছুক্ষণ হতবম্বের মতো দাঁড়িয়ে রইলাম সেখানে। সে ঘরের পরিবেশে একটা অজানা বিপদের আভাস পেলাম। এই জায়গা ছেড়ে যাওয়ার সময় ঘরটা যেমন ছিল ঠিক তেমনই আছে, কিন্তু তবুও মনে হলো এই কিছুক্ষণের অনুপস্থিতিতে অশুভ কিছু এই ঘরে ঢুকেছিল। আমি ভীতু কিংবা কুসংস্কারাচ্ছন্ন লোক নই, তবে জানি না কেন কিছুক্ষণ পরে ডালপালাগুলো তুলে নিয়ে সিঁড়ির দিকে ফিরলাম। না, নিচে যাই। সদর দরজার কাছাকাছি আগুন জ্বালালে হয়তো আমি বেশি স্বস্তি পাব। এই ভেবে সবে সিঁড়ির দ্বিতীয় ধাপে পা রেখে সদর দরজার দিকে তাকিয়েছি, হঠাৎ একটা জিনিস নজরে পড়তে চমকে উঠলাম। ধুলো জমা সিঁড়ির মধ্যে একটা অদ্ভুত ছাপ। মনে হলো কেউ যেন সিঁড়িতে থলি জাতীয় কিছু একটা রেখে মেঝে দিয়ে টেনে নিয়ে গেছে। সিঁড়িতে সেটারই ঘষার দাগ। সে দাগ অনুসরণ করে নিচে নামলাম। দেখলাম সেই ঘষানো দাগটা হলঘর পেরিয়ে উল্টো দিকের দেওয়ালের কাছে গিয়ে শেষ হয়েছে। সেখানে দেওয়ালে আটকানো আলনায় ঝুলছে একটা পুরনো পোকায় কাটা কোট। এইরকমই ঘষানো দাগ সারা বাড়িতে আছে। কোনোটা দরজার কাছে গিয়ে শেষ হয়েছে, আবার কোনোটা সিঁড়ির পাশ থেকে বাড়ির পেছনের দিকে গেছে, কিন্তু সবকটাই এই একই জায়গা থেকে, এই কোট ঝোলানো আলনা থেকে। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হচ্ছে আমার পায়ের দাগ ছাড়া আর কোনো পায়ের চিহ্ন খুঁজে পেলাম না। মনটা অস্থির হয়ে উঠল। বাড়িতে কেউ থাকে না সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে, অথচ কেউ বা কিছু এখানে সম্প্রতি এসেছিল সেটাও পরিষ্কার বোঝা যাচ্ছে। না না, অযথাই ভাবছি আমি। হয়তো কোনো প্রাণী এই কোটটা দিয়ে এরকম দাগ করেছে, আর কোটের ঘষানোতে সেটার পায়ের দাগ মুছে গেছে। সেই পুরনো কোটটার কাছে গিয়ে ভালো করে দেখলাম। একটা পুরনো ধাঁচের মিলিটারি ওভারকোট। এখনো দু একটা ময়লা ধরা রূপোর বোতাম লাগানো আছে কোটে। বহুদিন ব্যবহার করা হয়েছে এই কোটটি। যথেষ্ট সতর্কতার সাথে আস্তে আস্তে আলনাটাকে ঘোরালাম। দেখলাম বাঁদিকের কাঁধের নিচে পেনির মতো একটা গোল গর্ত, আর সেটার চারিপাশের কাপড় পোড়া আর বিবর্ণ। মনে হয় যেন খুব কাছ থেকে পিস্তলের গুলি লেগে এরকম হয়েছে। কোটটা থেকে একটা বিদঘুটে গন্ধ বেরোচ্ছে। পচা মাংস আর হাড়ের মৃদু গন্ধ কোটটার আশেপাশের বাতাসে মিশে গেছে। আমার ষষ্ঠ ইন্দ্রিয়ের মাধ্যমে অনুভব করলাম সেই পরিবেশকে ঘিরে রয়েছে অতীতের কোনো কলঙ্কিত পাপের আভাস। নিজেকে শক্ত করে তুললাম। কি এমন আছে যা ভয় করতে হবে? কোনো চোর ডাকাতকে ভয় পাই না, কারণ আমার কাছে সবসময় একটা পিস্তল থাকে। আর ভূত যদি সত্যি অস্তিত্ব থাকে, তবে দিনের বেলায় তা সাধারণত ঘুরে বেড়ায় না,
একটা গা ছমছমে জায়গা ঠিকই, তবে আমি তো আর এখানে রাত কাটাচ্ছি না। আর এই অলীক কল্পনায় ভয় পেয়ে আমি এই বৃষ্টির মধ্যে সাইকেল মেরামত না করে বেরোবো না। সুতরাং আমার সামনে যে দরজাটা ছিল সেটা খুলে একটা ছোট ঘরে ঢুকলাম। একসময় এটা পড়ার ঘর হিসেবে ব্যবহার করা হতো বলে মনে হলো। দরজার উল্টো দিকে ফায়ার প্লেস, ঝাঁঝরিতে তখনও শেষ কাঠের ছাই পড়ে রয়েছে। খোঁচানি দিয়ে ছাই পরিষ্কার করে শুকনো ডাল সাজিয়ে নিলাম, কিন্তু কাঠগুলো এমন স্যাঁতস্যাঁতে ছিল যে আমার অর্ধেক দেশলাই শেষ হয়ে গেল, তবু আগুন ধরল না, শুধু ধোঁয়াই বেরোতে লাগলো। চিমনি দিয়ে একটা দমকা বাতাস এসে ঘরের মধ্যে ধোঁয়ায় ভর্তি করে দিল। মেঝেতে হাঁটু গেড়ে বসে কাঠগুলোর কাছে মুখ নিয়ে গিয়ে মরিয়া হয়ে ফু দিয়ে আগুন ধরাবার চেষ্টা করতে লাগলাম। উফ! হঠাৎ একটা আওয়াজ শুনে চমকে উঠলাম। মনে হলো কে যেন মেঝেতে ঝপ করে জামা ফেলল। পলকের মধ্যে উঠে দাঁড়িয়ে কান খাড়া করে কিছু শোনার চেষ্টা করলাম। কোনো সাড়া শব্দ নেই। অটোমেটিক পিস্তলটা হাতে নিয়ে পা টিপে টিপে দরজার দিকে এগোতে লাগলাম। হল ঘরে কোথাও কিচ্ছু নেই। বাইরে শুধু বৃষ্টির শব্দ ছাড়া আর কিছু শুনতে পাওয়া যাচ্ছে না। কিন্তু আশ্চর্য ব্যাপার, সে পুরনো কোটটার ঠিক নিচে মেঝেতে ধুলো উঠছে। আস্তে আস্তে এগিয়ে গেলাম সেই দিকে। ভালো করে পর্যবেক্ষণ করতে লাগলাম জায়গাটা। ধর, একটা ইঁদুর, সেটার দৌড়াদৌড়িতে ধুলো উঠছে। নিজের কাজে আবার ফিরে এলাম। পোড়া কাঠে আরো জোরে ফু দিয়ে খোঁচাখুচি করতে লাগলাম। আরো দেশলাই কাঠি ধরিয়ে আগুন জ্বালানোর চেষ্টা করতে লাগলাম। এর মধ্যে আবার সেই একই শব্দ শুনতে পেলাম। খুব জোরে নয়, তবে পরিষ্কার শুনলাম। আরো একবার হল ঘরে গেলাম। ঠিক একই জায়গায় একইভাবে ধুলো উঠছে, তবে চোখে পড়ার মতো আর কিছু নেই। কিন্তু আমার ষষ্ঠ ইন্দ্রিয়ের আসন্ন বিপদের ইঙ্গিত আরো বেশি করে অনুভূত হলো। এবার আমি বুঝতে পারলাম, এই পুরনো খালি বাড়িতে আমি একা নই। কোনো অপবিত্র অদৃশ্য কিছু গুপ্তভাবে চলাফেরা করছে, সেটা স্পষ্ট অনুভব করলাম। না, এসব চিন্তার আমার কোনো দরকার নেই। আমি বোকা ভীতু হতে পারি, কিন্তু এসব আর সহ্য করতে পারছি না। আমার জিনিসপত্রগুলো নিয়ে চলে যাই, তারপর যা ঘটে ঘটুক, এই বলে নিজেকে শক্ত করে তুললাম। ঘরে ফিরে এসে তাড়াতাড়ি হ্যাভার কেসের ভেতরে জিনিসপত্রগুলো পড়তে পড়তে একবার ভয়ে ভয়ে দরজার দিকে তাকাতে লাগলাম। থলির মুখ বন্ধ করে দড়ির শেষ পাক দিয়েছি। এমন সময় হলঘর থেকে খুব আস্তে একটা চাপা হাসির শব্দ কানে এলো। তারপরে মৃদু পায়ের শব্দ। ক্ষিপ্র গতিতে পিস্তলটা বের করে দরজার দিকে ফিরে ঘরের মাঝখানে গিয়ে দাঁড়ালাম। দেহের রক্ত ঠান্ডা হয়ে আসছে। দরজার ফাঁক দিয়ে দেখলাম একটা ছায়ার মতো কি যেন চলে গেল। আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ পর একটা শব্দ হয়ে দরজাটা খুলে গেল। দেখলাম দরজা দিয়ে ঘরের ভেতরে ঢুকলো সেই ওভারকোট। ভেতরে ঢুকে সেটা সোজা হয়ে দাঁড়ালো, তারপর একটু এদিক ওদিক দুলতে লাগলো। অদৃশ্য কোনো লোক যেন কলারটা তুলে রেখেছে। আমি পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইলাম।
আমার দৃষ্টির দৌড় করায় সেই শূন্যে ভাসমান কোটের প্রতিনিধিত্ব। সম্মোহিতের মতো সমস্ত দেহ অবশ হয়ে গেল। অসার আঙুল থেকে পিস্তলটা মেঝেতে পড়ে গেল। বুঝলাম চরম অমঙ্গলের সান্নিধ্যে রয়েছি। দৌড় করায় নারকীয় সেই বস্তু থেকে এক অলৌকিক আভা বিচ্ছুরিত হচ্ছে, আর এর সামান্য স্পর্শ আমার শরীর, আমার আত্মা সব ধ্বংস করে ফেলবে। এখন সেটা ঘরের মধ্যে ঢুকেছে। অদ্ভুতভাবে সেটার হাত দুটো খালি খালি দুলছে। কোটের একটা অংশ মেঝেতে পড়ছে, আর সেটার ঘষড়ানোতে মেঝেতে ধুলো উঠছে। ধীরে ধীরে কোটটা আমার দিকে এগোতে লাগলো। আমার বিস্ফারিত চোখ দুটো বস্তুটার ওপর নিবিদ্ধ রেখে পিছু হটতে লাগলাম। পিছু হটতে হটতে এক সময় আমার পিঠ দেওয়ালে এসে স্পর্শ করলো। আর জায়গা নেই পিছনের। কোটটা তখনও আমার দিকে এগিয়ে আসছে ধীরে ধীরে। কোটের হাত দুটো শূন্যে উঠে আমার গলা ধরার চেষ্টা করছে। মনে হলো পর মুহূর্তে সেগুলো আমাকে ধরে ফেলবে। চরম আতঙ্কে আমার সমস্ত বিচার বুদ্ধি লোপ পেতে লাগলো। এটাই হয়তো আমার জীবনের শেষ। সামনে আসন্ন মৃত্যুকে আটকানোর কোনো পথ নেই। সেই মুহূর্তে একটা কথা মাথায় এলো। অনেকদিন আগে কোথাও যেন পড়েছিলাম, পবিত্র চিহ্ন কাছে থাকলে অশুভ শক্তি কাছে আসে না। প্রচণ্ড প্রয়াসে ইচ্ছা শক্তিকে জাগরিত করে অসার আঙুলগুলো তুলে ক্রস চিহ্ন বানালাম। কোটটা একটু থামলো। সেই মুহূর্তে পিছনে আমার অন্য হাতটা দিয়ে আত্মরক্ষার জন্য কিছু খুঁজতে লাগলাম। একটা ঠান্ডা ধাতুর স্পর্শ পেলাম। একটা পুরনো ভারী উনুন খোঁচানির হাতল। সে ঠান্ডা লোহার স্পর্শ আমার সমস্ত বোধ শক্তিকে জাগিয়ে দিল। বিদ্যুতের গতিতে সেই ভারী খোঁচানিটা তুলে আমি সামনের সেই আতঙ্কজনক বস্তুটাকে আঘাত করলাম। সঙ্গে সঙ্গে কোটটা মাটিতে পড়ে গেল, ঠিক আমার পায়ের কাছে। এক মুহূর্ত অপেক্ষা না করে ছুটে সেই ঘর থেকে বেরিয়ে গেলাম। আর চোখে ফিরে দেখলাম সে কোটটা আমার পেছনে হামাগুড়ি দিয়ে তাড়া করছে। আমি আরো জোরে ছুটতে লাগলাম। কোটটা আরো দ্রুত আমাকে ধাওয়া করলো। জিনিসপত্রগুলো সেই অভিশপ্ত বাড়িতে ফেলে রেখেই আমি বাইরের দিকে দৌড়ালাম। অনেকক্ষণ রাস্তায় দৌড়ানোর পর একটা সরাইখানার দরজা বাইরে এসে অর্ধ চৈতন্যহীন অবস্থায় পড়ে গেলাম। যা হোক করে নিজেকে সামলালাম। টলতে টলতে সরাইখানার ভিতরে ঢুকে বললাম, আমাকে একটু হুইস্কি দিন। আশেপাশের লোকজন আমার অবস্থা দেখে বিস্ময়ে দেখছে আমাকে। আমি ভাঙা ফরাসি ভাষায় কিছুক্ষণ আগে ঘটে যাওয়া সমস্ত ব্যাপার বলার চেষ্টা করলাম। বহুল দৃষ্টিতে তারা আমার দিকে তাকিয়ে আছে। সব শেষে সরাইখানার মালিকের মুখে সহানুভূতির ভাব ফুটে উঠল। এও কি সম্ভব? মশাই ওই বাড়িতে ছিলেন? জুলিয়েট, জুলিয়েট, তাড়াতাড়ি আর এক বোতল মদ নিয়ে এসো, আর তার সাথে কিছু খাবারও নিয়ে এসো, তাড়াতাড়ি। তিনি আগে আমার একটা জায়গায় ভালোভাবে বসালেন, তারপর খেতে দিলেন। খাবার আর মদ খাওয়ার পর একটু সুস্থ অনুভব করলাম। সরাইখানার মালিক ততক্ষণে আমার পাশে এসে বসেছে। মশাই, আপনি এখানে নতুন, তাই কিছু জানেন না, কিন্তু আমাদের এখানে ওই বাড়িটাকে হানাবাড়ি বলা হয়। ঠাকুরদার মুখে শুনেছিলাম ওই বাড়িটাতে একটা মিলিটারি অফিসার থাকতেন। মাঝারি বয়সেই সে পাগল হয়ে যায়, তারপরেই শুরু হয় তার নিদারুণ অত্যাচার। শুনেছিলাম সে তার বউকে খুন করে, আর তার একটা ছোট মেয়েও ছিল। তার উপরেও দারুণ অত্যাচার চলত রীতিমতো। পরে শুনেছিলাম তিনি আত্মহত্যা করেন, আর তার ছোট মেয়েকে তারপর থেকে আর খুঁজে পাওয়া যায়নি। এর আগেও আপনার মতো একটা লোক ওই বাড়িতে গেছিল,
তারপর তার আর খোঁজ পাওয়া যায়নি। আপনার কপাল ভালো, আপনি বেঁচে গেছেন। বৃষ্টিও তো প্রায় থেমে গেছে। এবার আপনি আস্তে আস্তে বাড়ির দিকে যান, আর ভুল করেও ওই বাড়িতে দ্বিতীয়বার আর যাবেন না। বাড়ি ফিরে আসার পর আর এই ঘটনা কাউকে জানাইনি। আগেই বলেছি, আমার অফিসের লোকেরা আমাকে অত্যন্ত বোকা আর অদ্ভুত মনে করে। কেউই বিশ্বাস করবে না আমার কথা। তবে এটা ডাহা সত্যি, আমার নতুন সাইকেল আর জিনিসপত্র আজও সেই অভিশপ্ত বাড়ির হল ঘরে হয়তো পড়ে আছে।